নিউ ইয়র্কের জ্যাকসন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। দর্শক, আজকের খবর শুনলে আপনাদের চোখ কপালে উঠবে। ধৈর্য ধরে শুনতে থাকুন। আবার নজরে উঠে এসেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গত 18 মাসে দেশের বিদেশের, দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে কূটনীতিক, রাজনীতিক সব ধরনের মানুষের নজর বারবার কেড়েছেন এই মানুষটি। ইদানিং মানে গত মাস দুতিন বেশ খানিকটা ব্যাকফুটে আছেন তিনি। কথাবার্তা তার তেমন শোনা যাচ্ছে না, তবে খবর পাওয়া যাচ্ছে তিনি তার লাইন অফ অ্যাকশন পাল্টেছেন। আগে অনেক বেশি বলতেন, মানে অনেকেই তাকে, আমিও তা বিভিন্ন আমার এর আগে বিভিন্ন এপিসোডে তাকে বলেছি যাত্রা দলের বিবেক। মাঝে মাঝে তিনি বিবেকের মতো গান গেয়ে যান, গান গাওয়ার পরে বিবেক যেমন আবার মঞ্চ থেকে বেরিয়ে গিয়ে ওই একটা জায়গায় গিয়ে বসে, গ্রিন রুমের এক সাইডে গিয়ে বসে বিড়ি খান কিংবা বিশ্রাম নেন, তিনিও তেমনই নেন, ঘুমিয়ে পড়েন। তো তিনি কথা বলতেন, এখন বলছেন না। এখন নাকি শোনা যাচ্ছে কথা বেশি বলছেন না, তবে নাকি কাজ করছেন ভেতরে ভেতরে। সেই করাটা কেমন তাই নিয়ে অনেকের আবার ভুরু কুঁচকে যাচ্ছে। ওয়াকারুজ্জামান মুখে যা বলেন, কাজে যে তার উল্টোটা করেন, এটা নতুন কথা নয়, সবাই জানেন। তবু ছোট্ট করে ইতিহাসটা একটু মনে করিয়ে দিই। 2024-এর 4 আগস্ট রাতে প্রধানমন্ত্রীকে যখন তিনি বলছেন ঢাকায় প্রবেশের সব পথ বন্ধ, আপনার চিন্তার কিছু নাই, তখন তিনি আবার সব ব্যারিকেড তুলে নিয়ে সেনাকে নির্দেশ দিয়ে ফেলেছেন যেন আন্দোলনকারীদের ঢাকা প্রবেশে বাধা দেয়া না হয়। পরদিন 5 আগস্ট সকালেও প্রধানমন্ত্রীকে তিনি বলছেন চিন্তার কিছু নাই আপনার, ভবিষ্যতে একদিন ঠিক খুঁজে বার করা হবে। এই চিন্তার কিছু নাই কথাটির আড়ালে কোন প্ল্যান ছিল? বঙ্গবন্ধুর শেষ জীবিত 2 সন্তানকে হত্যা করার প্ল্যান ছিল কি না? সেটা যে হয়নি, মানে করা যায়নি, তার কৃতিত্ব সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নয়, তার কৃতিত্ব ভারতের রাজনৈতিক নেতৃত্ব ও ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর। শেখ হাসিনাকে রেস্কিউ করার পুরো প্ল্যান ওয়াকারুজ্জামানকে জানিয়ে উপেন্দ্র দ্বিবেদী, ভারতের জেনারেল দ্বিবেদী হুঁশিয়ারি দিয়েছিলেন, এই প্ল্যান মাফিক কাজ না করলে, অর্থাৎ শেখ হাসিনাকে নির্বিঘ্নে নিরাপদে ভারতে না পাঠালে ভারতের ফৌজ রেডি, এক মুহূর্ত দেরি করবে না ঝাঁপিয়ে পড়তে। ওয়াকারুজ্জামান সেদিন অন্যতা করার সাহস পাননি। তবু কি চিজ দেখুন, প্রধানমন্ত্রী যখন হেলিকপ্টার ছেড়ে বায়ুসেনার বিমানে উঠছেন, তখনও ভাজা মাছটি উল্টে খেতে জানেন না, এমন মুখ চোখ করে ফোন করছেন প্রধানমন্ত্রীকে, আমার উপর বিশ্বাস রাখতে পারলেন না স্যার? আবার দেখুন, সেই 5 আগস্ট বিকালে সংবাদ সম্মেলনের কথাটা মনে করুন একবার। নিজেকে সর্বশক্তিমান আল্লাহর জায়গায় বসিয়ে নিয়েছেন, বসিয়ে ঘোষণা দিলেন, আপনাদের জানমালের দায়িত্ব আমি নিলাম। পরক্ষণেই পাল্টি খেয়ে বললেন জামাতের আমির সহ অন্যান্য দলকে নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসার কথা, নতুন সরকার গড়ার কথা। নতুন সরকার যখন গঠিত হবে তখন পাবলিকের জানমালের দায়িত্ব নিজের ঘাড়ে নেয়ার কথা কেন বলতে গেলে হে? মেনে নিলাম শেখ হাসিনা দেশ ছেড়েছেন, ষড়যন্ত্র সফল, সেই আনন্দ চেপে না রাখতে পেরেই বলে ফেলেছেন, তাই না? কিন্তু বলেছেন যখন, তখন তো কথা রাখার জন্য কাজ করা উচিত ছিল, তাই না? কিন্তু জেনারেল সাহেবের জন্মই তো কথা না রাখা, বড় বড় বুকনি মারা, অথচ কাজের বেলা লবডঙ্কা আর বিশ্বাসঘাতকতার লগ্নে জন্ম। তাই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে নেমেছে সেনাবাহিনী, কিন্তু মবের রাজত্বে দেশের সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত। ওয়াকারুজ্জামানের মুখে কুলুপ, যদিও গোপালগঞ্জে ছাত্র নেতাদের বাঁচাতে সেনাবাহিনীর সেই তৎপরতা, গুলিবর্ষণ, নির্বিচারে মানুষ খুন করাতে তার জুড়ি কিন্তু নেই। কি ব্যবস্থা নেওয়া হয়েছে? কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। ওয়াকারুজ্জামান খুব ভালো করেই বুঝে গেছিলেন যে পাবলিকের কাছে দেশপ্রেমিক বাহিনীর নাক কাটা যাচ্ছে মোহাম্মদ ইউনূসের শাসনকালের দৌলতে। তাই ইমেজ ধরে রাখতে কিছু বাতেলা দিতে হবে। সুতরাং শুরু হলো বাতেলা দেওয়ার পালা। ওই যে বললাম, যাত্রা দলের বিবেকের মতো, এটা ঠিক নয়, সেটা ঠিক নয়, আমাদের পরস্পরের প্রতি কাদা ছোড়াছুড়ি উচিত নয়, ইত্যাদি ইত্যাদি। তাতে কাদা ছোড়াছুড়ি যে বন্ধ হলো তা নয়। জেনারেল সাহেব ভেবে নিলেন বন্ধ হোক না হোক বলাটা তার কাজ, সেটা তিনি করেছেন, আর কি করবেন, অতএব ঘুমাও, এবার ঘুমিয়ে পড়ো। পরে কয়েক মাস ধরে চললো তার এই ঘুমিয়ে থাকা, আর মাঝে মাঝে ঘুম ভেঙে যাওয়ার পর কিছু কিছু আলাপ। সেই সব আলাপকে
প্রধান উপদেষ্টা কি আলাপ আপনাদেরও তো মনে আছে, ডিসেম্বরের মধ্যেই ভোট করতে হবে, আওয়ামী লীগকে নির্বাচনে মানে একটা রিফাইন্ড আওয়ামী লীগকে নিয়ে আসার জন্য তার সব মিটিং টিটিং ইত্যাদি, মানে তিনি সেনাবাহিনীর প্রধান নন, রাজনৈতিক নেতা হয়ে গেছেন। তো তার সেই সব আলাপকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, ও হ্যাঁ আরও একটা বড় আলাপ ছিল তার, চট্টগ্রামকে তুলে দেওয়া যাবে না আমেরিকার হাতে, তারপরে বন্দর দেওয়া যাবে না, ওই যে হিউম্যান করিডর দেওয়া যাবে না, এই সব কিন্তু সবই দেওয়া হয়ে গেছে। তারপরেও তিনি স্পিকটি নট, একেবারে চুপ। কারণ সেই তার দাবিগুলোকে মানে আলাপকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস প্রলাপ হিসেবে বিবেচনা করে আস্থা করে ফেলে দিয়েছেন। জেনারেল ওয়াকার কি গর্জে উঠেছেন? একদমই নয়। তিনি কোনো প্রাণঘাতী মিসাইল বা রকেট যে নন, তিনি যে বাচ্চার হাতের সস্তা খেলনা হাওয়াই রকেট, সেটা তিনি প্রমাণ করে দিয়েছেন। আগুন দিলে ফুস করে জ্বলে ওঠে, একটু হুস করে খানিক ওপরে ওঠে, তারপর ধুস করে আবার নিভে যায়। গত ৩-৪ মাসে ওয়াকারুজ্জামানের বারুদ খতম। এখন ইউনূসের পদসেবা ছাড়া গতি নেই। এই পদসেবা এতটাই নির্লজ্জ যে তিতিবিরক্ত ভারত পর্যন্ত ওয়াকারের সঙ্গে সম্পর্ক কেটে দিয়েছিল। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ঢাকায় বেগম জিয়ার জানাজায় গিয়ে দেখা পর্যন্ত করেননি ওয়াকারের সঙ্গে। ওয়াকার সাহেব নিকম্মা বটে, ভীতুগোছের মানুষ বটে, তবে নিজের ভালো বোঝেন খুব ভালো। তাই জামাতের ছাত্র শিবিরের ব্যাকগ্রাউন্ড থাকা সত্ত্বেও বাল্যবন্ধু জয়কে ধরে তার বাড়িতে হত্যে দিয়ে পড়ে শেখ হাসিনার বিশ্বাস অর্জন করতে পেরেছিলেন এবং বেশ কয়েকজনকে টপকে সেনাপ্রধান হতে পেরেছিলেন। বাংলাদেশের গোয়েন্দারা কিন্তু শেখ হাসিনাকে নিষেধ করেছিল যে একে যেন দেবেন না। ভারতের গোয়েন্দারাও শেখ হাসিনাকে বলেছিল, কিন্তু শেখ হাসিনা একে আত্মীয়, তার উপরে ছেলের বন্ধু, তারপর ওই যে যাকে বললাম না তেল দেয়া, সেই ব্যাপারেও সেনাপ্রধান ওয়াকারুজ্জামান খুব জবরদস্ত। ফলে তিনি সেনাপ্রধান হয়ে গেলেন। তারপর কি হলো? 2 মাসের মধ্যে প্রধানমন্ত্রীর পতন ঘটিয়ে বিশ্বাসের প্রতিদান দিলেন। এর একটাই অর্থ, তা হলো নিজের ভালোটা ভালো বোঝেন জেনারেল। আর এর নবতম নিদর্শন হলো যে রাজনীতির ঘরের লোক তিনি সেই ছেলেবেলা থেকে, গত 18 মাস যে রাজনীতির সঙ্গে আঠার মতো জড়িয়েছিলেন তিনি, সেই রাজনীতির বিরুদ্ধে নাকি হঠাৎ চলে গেছেন। এই নিয়ে জোর খবর বাংলাদেশে। খবর দুটো খবরের কথা অন্তত বলি। দুটো ব্যাপারে এর নাকি স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এক, জামাতের প্ল্যান অনুযায়ী যে রদবদল হতে যাচ্ছিল সেনাবাহিনীতে, সেই প্রক্রিয়ায় ব্রেক কষে দিয়েছেন ওয়াকারুজ্জামান। গত 18 মাসে এই একটা মাত্র গুরুত্বপূর্ণ কাজ করলেন জেনারেল জামান। একটু পরিষ্কার করে বলা যাক বিষয়টা। বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে একটা গুরুত্বপূর্ণ রদবদল হওয়ার কথা ছিল জানুয়ারি 2026-এর এই শেষে, এখনো চলছে সময়টা, কিন্তু আপাতত আটকে গেছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এটি আটকে দিয়েছেন, এই রদবদল। এই ঘটনাটি সাধারণ নির্বাচনী বিবেচনার চেয়ে অনেক গভীর রাজনৈতিক সংঘাতের ইঙ্গিত দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হলো চিফ অফ জেনারেল স্টাফ, যা সেনাবাহিনীর অপারেশনাল নেতৃত্ব পরিচালনা করে। লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এই পদে অবস্থান করছিলেন এবং জানুয়ারি 21, 2026-এ অবসর গ্রহণের জন্য প্রস্তুতিমূলক ছুটিতে চলে গেছেন তিনি। তার স্থল অভিষিক্ত হতে নির্ধারিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান, যিনি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার। এই পদে আছেন। CGS পদটি ওই যে জেনারেল শামীম যে পদে আছেন, মানে তিনি রিটায়ার করার মুখে, তো তিনি তো ছুটিতে গেছেন বললাম, এবং তার জায়গায় যিনি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার PSO, এই PSO হচ্ছেন SM কামরুল হাসান। তিনি এই CGS পদে আসার কথা ছিল। CGS পদটি সেনাবাহিনীর বাজেট, সামরিক কৌশল এবং অপারেশনাল পরিকল্পনার মূল নিয়ন্ত্রক। এই পদটি সেনাবাহিনীর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অন্যতম কেন্দ্রীয় ভূমিকা পালন করে। এখন এরপরে হচ্ছে প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ। এই PSOর পদটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি সরাসরি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের অফিসের অধীনে কাজ করে এবং সামরিক বেসামরিক সম্পর্কের সেতু বন্ধন করে। লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান যখন CGS-এ
পদোন্নত হতেন, তখন এই পদে আসার প্রস্তাব ছিল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমানের, যিনি চতুর্থ পদমর্যাদার সামরিক অফিসার হিসেবে কোয়ার্টার মাস্টার জেনারেলের দায়িত্ব পালন করছেন। কোয়ার্টার মাস্টার জেনারেল বা কিউএমজি লজিস্টিক্স এবং সরবরাহ চেন পরিচালনার দায়িত্বে এই পদটি লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের থেকে এটা লেফটেন্যান্ট জেনারেল মইনুর রহমানের কাছে হস্তান্তরিত হওয়ার প্রস্তাব ছিল। লেফটেন্যান্ট জেনারেল মইনুর রহমান তখন সেনা প্রশিক্ষণ ও মতবাদ কমান্ড, যেটা 8 ডক, তার জেনারেল অফিসার কমান্ডারের দায়িত্বে। জাতীয় প্রতিরক্ষা কলেজ এছাড়া এনডিসি, তার যে কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইনুল হক, যিনি সেনা প্রধানের পরে সব থেকে বয়োজ্যেষ্ঠ বা সিনিয়র মোস্ট অফিসার, তিনি এনডিসির কমান্ড্যান্ট পদে ছিলেন। তিনি জানুয়ারি 2027 পর্যন্ত পদে থাকার নির্ধারিত সেবাকাল পূর্ণ করার আগেই অবসরে তাকে পাঠাবার চেষ্টা চলছিল। এছাড়া পদাতিক বিভাগের জেনারেল অফিসার কমান্ডারদের প্রস্তাবিত রদবদলে অন্তত 4টি পদাতিক বিভাগের কমান্ডারদের স্থানান্তর বা ট্রান্সফার জড়িত ছিল। যেমন 9ম পদাতিক বিভাগ সাভার, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ পদাতিক বিভাগ, মেজর জেনারেল সারোয়ার ফরিদ এই পদে তার আসার কথা ছিল। ফরিদ আগে ছিলেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বিভাগের পরিচালক জেনারেল। এছাড়া 11শ পদাতিক বিভাগের বগুড়ার মেজর জেনারেল নাজিম উদ্দিন দাওলার জন্য একটা নিয়োগ ছিল এবং বগুড়া এলাকার কমান্ডার হিসেবে তারও পদোন্নতি প্রস্তাবিত ছিল। এছাড়া 24তম পদাতিক বিভাগ, সেখানে মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ে পদোন্নত করার প্রস্তাব ছিল। এই সমস্ত রদবদল পাকিস্তানের আইএসআই ও জামাতের পরিকল্পনা অনুযায়ী তৈরি ছিল লিস্ট, কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসে আটকে গেল। রদবদল স্থগিত যে হয়ে গেল, এর কারণটা কি, প্রেক্ষাপটটা কি? গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই রদবদলটি সাধারণ নির্বাচনী বিবেচনায় স্থগিত হয়নি, বরং সেনাপ্রধান যদিও সেই কথাটাই বলছেন যে নির্বাচনের আগে এই ধরনের এটা করা উচিত নয়, কারণ তাতে অন্যরকম বার্তা যায়, সুতরাং এটা বন্ধ রাখা হোক, এতে তিনি এটা আটকে দিয়েছেন। কিন্তু আসল কারণ হলো সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এটা আটকে দিয়েছেন কারণ তিনি এটিকে একটি নরম অভ্যুত্থান বা সফট কু হিসেবে চিহ্নিত করেছেন। এই কুয়ের মধ্যে কারা জড়িত? বিভিন্ন সামরিক অফিসারদের সাথে প্রত্যক্ষভাবে জড়িত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তিনি আমেরিকার সিআইএ এবং আইএসআই এর সাথে মিলেমিশে এই রদবদলের যে ব্লু প্রিন্ট তৈরি করেছিলেন। তিনি লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সিজিএস এবং লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানকে পিএসও পদে রাখার পরিকল্পনা করেছিলেন, যা সামরিক বাহিনীর ওপর বেসামরিক নিয়ন্ত্রণ শক্তিশালী করত। অর্থাৎ সামরিক বাহিনীর যে ক্ষমতা হস্তান্তর হয়ে যেত বেসামরিক সরকারের হাতে। খলিলুর রহমান জামাতি ইসলামের সাথে সংযোগ স্থাপন করেছেন। অনেকেই বলছেন যে তিনি নাকি বিএনপির সাথেও একটা সমঝোতায় এসছেন, এটা যদিও সত্যি নয় বলেই আমার মনে হয়। এবং ফেব্রুয়ারি 12 নির্বাচনে একটি সম্ভাব্য ভবিষ্যৎ সরকারে তিনি যাতে এনএসএ হিসেবে তার অবস্থান সুরক্ষিত রাখতে পারেন তারও চেষ্টা করেছেন, সেই চেষ্টাই এগুলো করেছেন। কিন্তু এত সাধারণ কারণ তিনি নন, তিনি তো মূলত আমেরিকান মানুষ। লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান, যিনি জামাতে ইসলামীর খুব ঘনিষ্ঠ বলে পরিচিত, তিনি পিএসও থেকে পরবর্তীকালে সেনাপ্রধানের পদে উন্নীত হওয়ার মুখে ছিলেন পরিকল্পনা মাফিক। এই পরিস্থিতিতে জেনারেল ওয়াকারুজ্জামান, যিনি 2027 জুন পর্যন্ত পদে থাকার কথা যার, তিনি নিজের ভবিষ্যৎটা আক্রান্ত দেখতে পেয়েছেন এবং সেনাবাহিনীর স্বাধীনতা বজায় রাখার কারণ দেখিয়ে লেট এ নিউ গভর্নমেন্ট কাম অ্যান্ড টেক দ্য ডিসিশন, এই কথা বলে এই রদবদল তিনি প্রতিরোধ করেছেন। রদবদলের ব্যর্থতার কি ফলাফলটা, সেটাও দেখার মতো। জানুয়ারি 21-22 এই কয়েকদিন আগেই লেফটেন্যান্ট জেনারেল শামীম এলপিআরে প্রবেশ করার সময় সেনাপ্রধান এই পদক্ষেপটি দ্রুত আটকে দিয়েছেন। লেফটেন্যান্ট জেনারেল শামীম সেনা দপ্তরে একটি আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠান পেয়েছিলেন, তবে পদোন্নতির ব্যবস্থা এখন অপূর্ণ রয়ে গেছেন। অবসরকালীন অবস্থায় অফিসাররা পুরো আর্থিক সুবিধা পান, কিন্তু কোনো আনুষ্ঠানিক দায়িত্ব রাখেন না। এই রদবদলের পরিকল্পনা সামরিক প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ভারসাম্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। সেনাবাহিনী দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ভূমিকা পালন করেছে। এই যে 5ই আগস্টের যে ঘটনা, সেটাও সেনাবাহিনী মূলত ছিল তার পেছনে। এই ধরনের
তারপরেও যদি এই ধরনের সিদ্ধান্তগুলো সেগুলো অনেক বড় কৌশলগত এবং রাজনৈতিক প্রভাব রেখে দেয়, তাহলে শেষ বিচারে কি দাঁড়ায়? বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে নির্ধারিত রদবদলে সিজিএস, পিএসও, কিউএমজি সহ মূল পদগুলো জড়িত ছিল, যা একযোগে 3 থেকে 4 জন লেফটেন্যান্ট জেনারেলকে প্রভাবিত করত। এই রদবদলটি সাধারণ প্রশাসনিক ব্যবস্থার চেয়ে বেশি একটা রাজনৈতিক কৌশল ছিল, যা সেনাপ্রধান হস্তক্ষেপ করে ব্যর্থ করে দিলেন। আগেই বলেছি, এটা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে খুবই বিরল ঘটনা। ওয়াকারুজ্জামান এই প্রথম ভেস্তে দিলেন আইএসআই জামাত ইউনূসের বড়সড় পরিকল্পনা। আরও একটা কাজ করেছেন ওয়াকারুজ্জামান, সেটা এরকম: জামাতের পরিকল্পনা ছিল ভোট কেন্দ্র লুটপাট করে গায়ের জোরে নির্বাচনকে সপক্ষে নিয়ে আসা, গণভোটে হ্যাঁ ভোট পেয়ে জিতে সংবিধানকে গুরুত্বহীন করে দেশটাকে আফগানিস্তান করে তোলা, সংসদ ভোটে জিতে ক্ষমতা কুক্ষিগত করা। এর জন্য দরকার ছিল কি? জামাতের প্ল্যান ছিল সেনাবাহিনীকে ভোট কেন্দ্র থেকে দূরে সরিয়ে রাখা। এখানেও বাদ সেধেছেন ওয়াকারুজ্জামান। সরকার এবং জামাতের নিষেধ সত্ত্বেও সেনাপ্রধান সিদ্ধান্ত নিয়েছেন সমস্ত বুথ থাকবে সেনার প্রত্যক্ষ নিয়ন্ত্রণে। এই সিদ্ধান্তেও জামাত রুষ্ট। এখন প্রশ্ন, জেনারেল জামানের হলোটা কি? তিনি কি আবার ডিগবাজি খেতে চলেছেন, নাকি এটাও তার আর একটা ছলনা, যেরকম ছলনাতে তিনি রীতিমতো সিদ্ধহস্ত? কূটনীতির বিশ্লেষকরাও ঠিক বুঝতে পারছেন না যে ওয়াকারের মনে কি আছে। একদলের বক্তব্য, ওয়াকারুজ্জামান বুঝেছেন সব দ্বিধা দ্বন্দ্ব ঝেড়ে ফেলে বাংলাদেশে চরম কোনো ব্যবস্থার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ভারত। আর দেরি না করে তাই ওয়াকারুজ্জামান ভেবেছেন তাকেও একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। ভারতকে ছাড়া বাংলাদেশের বাঁচা যে সম্ভব নয়, পাকিস্তান কিংবা আমেরিকা কেউই যে বাংলাদেশকে বাঁচাতে পারবে না, সেটা ভালোই জানেন জেনারেল। গত 1.5 বছর একাধিকবার বলেছেন সে কথা, তবু নিজের আখের গোছাতে একই সঙ্গে ইউনূস এবং ইউনূসের জামাতের সঙ্গে সম্পর্ক রেখে চলেছেন। কিন্তু এখন দেখছেন আর সেভাবে চলা সম্ভব নয়। দু নৌকোয় পা রেখে আর চলা সম্ভব নয়। ভোটে জামাত জিতলে তার চেয়েও ওবিডিয়েন্ট সার্ভেন্ট, ওয়াকারুজ্জামানের চেয়েও ওবিডিয়েন্ট সার্ভেন্ট মজুদ আছে জামাতের কাছে। সুতরাং ভোট হয়ে গেলে ওয়াকারুজ্জামানের বিদায় নিশ্চিত, এটা বুঝেছেন ওয়াকারুজ্জামান। সুতরাং চেঞ্জ দ্য লাইন। আবার এমনও হতে পারে যে সেনার তত্ত্বাবধানে থাকা ভোট কেন্দ্রে ইউনূস বা জামাতের পক্ষে থাকবে ছাপ্পা ভোটের ব্যাপক ব্যবস্থা। আর হয়তো সেই ব্যবস্থাটাই করেছেন ওয়াকারুজ্জামান। তার জন্য আগে একটু অন্যদিকের খেলা খেলছেন, ছলনার খেলা, যাতে জামাতের বিজয় অনিবার্য হয়। বাংলাদেশের রাজনীতিতে কিন্তু মনে রাখবেন, কোনো কিছুই অসম্ভব নয়। আপাতত এখানেই রাখছি। আসসালামু আলাইকুম। জামাতে ইসলামীকে আমেরিকা এবং ব্রিটেন তারা বাংলাদেশের ক্ষমতায় বসাতে চায়, এরকম একটা আলোচনা খুব জোরদার হয়েছে না? এবং বিশেষ করে ওয়াশিংটন পোস্ট যখন নিউজ করেছে যে আমেরিকান এমবেসি সরাসরি জামাতের সাথে সম্পর্ক করতে আগ্রহী এবং জামাত নির্বাচনে ভালো করবে, আগামীতে ক্ষমতায় যাবে, এরকম একটা আঁচ পেয়ে তারা জামাতকে নিয়ে আরো 1 ডিগ্রিও ভাবছে যে জামাত ক্ষমতায় গিয়ে আমেরিকার কথা না শুনলে আমেরিকা কি পদক্ষেপ নিবে। তারা শিল্পে ব্যাঘাত ঘটাবে, বাণিজ্যে ব্যাঘাত ঘটাবে, তারা শুল্ক 100% শুল্ক দিবে, এরকম নানান গল্প ছাড়ছে। এবং আমেরিকা সবই পারে। আমেরিকা আফগানিস্তানে তালেবানদের এস্টাবলিশ করেছে, আবার তালেবানদের সরিয়েছে, আবার তারা তালেবানদের মেনে নিয়েছে। ফলে আমেরিকা বাংলাদেশ নিয়ে খেলতে পারে। আর আমেরিকা যেদিকে যায়, ব্রিটেন তার উল্টা যায় না। পৃথিবীর যত জাহান নামে যাক, ধ্বংস হোক, আমেরিকার বাইরে ব্রিটেন নড়ে না। সেই ব্রিটেনের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত, যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারা কুক ইন্ডিয়ায় ঘুরে এসেছেন। ইন্ডিয়ায় যাওয়ার আগের দিন তিনি তারেক রহমানের সঙ্গে দেখা করে গেছেন। এবং ইন্ডিয়ায় তিনি গেছেন একটা মিশন নিয়ে। অনেকেই ধারণা যে তিনি আমেরিকার হয়ে মধ্যস্থতা করতে ইন্ডিয়া গেছেন, ইন্ডিয়াকে বুঝাতে গিয়েছেন যে বিএনপি নয়, জামাতে ইসলামী অনেকটা কমফোর্টেবল, জামাতে ইসলামী আসলে কোনো ডিস্টার্ব ইন্ডিয়াতে করবে না, এরকম আলাপ আছে। আমাদের আলোচক দিল্লির সাংবাদিক গৌতম লাহিড়ী, তিনি কিন্তু এই বিশ্লেষণটা তুলে ধরেছেন। এবার সেই সারা কুক, ব্রিটিশ হাই কমিশনার, আমি বলবো যে অনেকটা গোপনেই দেখা করেছেন জামাতের অফিসে গিয়ে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে। গোপন বলছি এই কারণে যে সাধারণত অনুষ্ঠান যেমন তারেক রহমানের সঙ্গে দেখা করলে পরে আগেই বিএনপি মিডিয়া টিম আমাদের সাংবাদিক থেকে জানায় যে তারেক রহমানের কলম আছে, এই অ্যাম্বাসেডার দেখা করবে, সেই অ্যাম্বাসেডার দেখা করবে। কিন্তু জামাতের ক্ষেত্রে এটা একটু কি সংরক্ষিত ছিল। কিন্তু পরে অবশ্য ব্রিটিশ হাই কমিশন নিজেই ছবি পোস্ট করে জানিয়েছে যে জামাতের আমিরদের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের ছবি হয়েছে, মিটিং হয়েছে, এবং জামাত ইসলামের পক্ষ থেকে পরে এটা জানানো হয়েছে। কি হয়েছে সেই মিটিংয়ে? আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ
হাই কমিশন এবং জামাত বলছে যে নির্বাচন নিয়ে কথাবার্তা হয়েছে, নির্বাচন সুষ্ঠু, গণতান্ত্রিক, আনন্দমুখর, মানে শান্তিপূর্ণ হোক, এসব আলাপ হয়েছে। কিন্তু আসলে কি তাই, নাকি ভেতরে অন্য কিছু? একটা খবরের দিকে চলে বলা হচ্ছে জামাত প্রধানের সঙ্গে বৈঠক সারলেন তার বিদেশ রাষ্ট্রদূত, বাংলাদেশের নির্বাচনের আগে জল মাপছে ব্রিটেন। যেটা আমাদের সামনে বিস্তারিত আছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি জামাতে ইসলামের প্রধান শফিকুর রহমানের সঙ্গে বৈঠক সারলেন ঢাকার বিদেশ রাষ্ট্রদূত রবিবার দুপুরে সন্ধ্যায় জামাতের দপ্তরে যান ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। এই বৈঠকে সৌজন্য সাক্ষাৎ বলে ব্যাখ্যা করছে জামাত। তবে বাংলাদেশে আসন্ন নির্বাচনের আগে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সম্প্রতি বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে বৈঠক সারেন কুক। তারপরে রবিবার জামাতের আমির শফিকুরের সঙ্গে দেখা করেন তিনি। অনেকেই মনে করছেন সে দেশের নির্বাচনের আগে জল উন্নতি নিতে চাইছে ব্রিটেন। বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে কট্টর ইসলামপন্থী দল জামাতের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি করতে আগ্রহী হয়েছে আমেরিকাও। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। অবস্থায় বাংলাদেশের নির্বাচনমুখী প্রধান দলগুলোর সঙ্গে আলোচনা সেরে নিচ্ছে ব্রিটেনও। বাংলাদেশের বিদেশ দূতাবাস থেকে রবিবার শফিকুর কুক বৈঠকের ছবি পোস্ট করা হয়। ওই পোস্টের সঙ্গে লেখা হয়, বাংলাদেশ অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়ে কথা হয়েছে দুজনের। জামাত শিবিরও সমাজ মাধ্যমে এই বৈঠকের ছবি পোস্ট করেছে। ওই ছবির সঙ্গে তারাও নির্বাচন বিষয়ে আলোচনার কথা উল্লেখ করেছে। একই সঙ্গে তারা জানিয়েছে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠার সময় আরো শক্তিশালী হবে বলে আশাবাদী দুপক্ষ। বস্তুত জামাত হলো বাংলাদেশের বৃহত্তম ইসলামপন্থী দল। দেশটি 55 বছরের ইতিহাসে একাধিকবার জামাত নিষিদ্ধ করা হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেও এই দলের কার্যক্রম নিষিদ্ধ ছিল। তবে 2024 সালে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে আবার সক্রিয় হয়েছে জামাত শিবির। বাংলাদেশে ইসলামী এবার রিপোর্টের মূল যে আকর্ষণটা সেই জায়গাটায়, জামাত শিবির বাংলাদেশে ইসলামী শরীয়ত আইন মেনে সরকার পরিচালনা পক্ষপাতী। এমনকি কর্মক্ষেত্রে মহিলাদের কাজের সময়ও কমিয়ে দিতে চায় তারা। সন্তানদের দেখভালের জন্য মহিলাদের কাজের সময় কমিয়ে দেওয়ার পক্ষপাতী জামাত। যদিও এখন জামাতের দাবি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সামাজিক সমস্যা দূর করাই তাদের মূল লক্ষ্য। বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করতে চায় তারা। নির্বাচনের আগে নিজেদের এই অবস্থানকে তারা বেশি করে তুলে ধরতে চাইছে। দর্শক, ব্রিটেন জামাত গেলে পরে এই দেশটারে তারা স্বর্ণ দিয়ে মুড়ায় ফেলবে, এই আশা নিয়ে জামাতের সঙ্গে কথা বলে না। ব্রিটেন এবং আমেরিকার স্বার্থ ক্ষেত্র বিশেষেই একই স্বার্থ, এবং আমেরিকা অনেক সময় ব্রিটেনকে দিয়ে তার মধ্যস্থতা, তার এজেন্ডাগুলো বাস্তবায়ন করায়। এটা সারা পৃথিবীতে স্বীকৃত। এবং সারা কুক হচ্ছেন এমন একজন মানুষ যিনি বাংলাদেশে এখন সবচেয়ে বেশি সময় থাকা কোনো বিদেশি কূটনীতিক। তার সাথে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের পরিচয় আছে। সারা কুক যে ইন্ডিয়ায় গেছেন, সেখানেও বাংলাদেশের ইন্ডিয়ায় পালিয়ে থাকা বা ইন্ডিয়ায় আত্মগোপনে থাকা কোনো রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হয়েছে কিনা এটাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। ফলে ব্রিটেন আমেরিকা মিলে একদিকে অংশগ্রহণমূলক নির্বাচনের চিন্তা তাদের মাথায় আছে, অন্যদিকে আবার নির্বাচন যদি হয়েই যায় তাহলে তাদের স্বার্থ কিভাবে সমুন্নত থাকতে পারে সে ব্যাপারেও তারা তাদের তৎপরতা অব্যাহত রেখেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।